হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার 6 পড়তেছিলাম। অলরেডি আমরা দুটো লেকচার করে ফেলছি, ঠিক আছে। আজকে আমরা তৃতীয় লেকচারটা করব। সো এই যে লেকচারগুলো হচ্ছে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো আমরা খুব মনোযোগ দিয়ে লেকচারগুলো করার চেষ্টা করি। আসো, তো প্রথমে আমরা কি পড়বো আজকে? স্থূল সংকেত এবং আণবিক সংকেত। হ্যাঁ, এই টপিকটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে স্থূল সংকেত বলতে আসলে কি বোঝায় সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখো, সংকেত মানে কি সেটা তোমরা কি জানো? সংকেত বলতে কি বোঝায়? আমরা চ্যাপ্টার 3 তে মোটামুটি একটা আইডিয়া নিছিলাম যে সংকেত মানে হচ্ছে যৌগকে যেই জিনিসটার মাধ্যমে প্রকাশ করা যায়, বুঝছো, যেই ফরম্যাটে আমরা যৌগকে প্রকাশ করতে পারি সেটাই সংকেত। আচ্ছা, খুব ভালো কথা। এখন এই সংকেতকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে স্থূল সংকেত আর এটা হচ্ছে আণবিক সংকেত। স্থূল সংকেত মানে হচ্ছে যে সংকেতে, আমি আগে তোমাদের ডেফিনিশনটা বলে দিই, হ্যাঁ, তারপর তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। যে সংকেতের মাধ্যমে যৌগে বিদ্যমান মৌলসমূহের সরল অনুপাত প্রকাশ করা হয়। সরল অনুপাত প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে স্থূল সংকেত। ওকে, আচ্ছা, আণবিক সংকেত বলতে কি বোঝায় আগে তাহলে আমি এটাও তোমাদের বলে দিই, তারপর একসাথে দুটাকে এক্সপ্লেন করে দিব, ঠিক আছে। তাহলে দেখো, বেসিক কথা সিমিলার, যে সংকেতের মাধ্যমে কোন যৌগে বিদ্যমান মৌলসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়। প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, দুইটা ডেফিনেশনের দুইটা সংজ্ঞার কিন্তু ফরম্যাট একই রকম, তাই না? চেহারা একই রকম। জাস্ট এখানে আমরা কি দেখতে পারতেছি, যৌগের মধ্যে মৌলগুলো কিরকম সরল অনুপাতে থাকে সেটা আমরা স্থূল সংকেতে দেখি। আর এখানে আমরা কি দেখতে পারি, যৌগের মধ্যে মৌলসমূহ প্রকৃতপক্ষে মানে আসলেই কি পরিমাণে থাকে, কয়টা করে থাকে, সেটা আমরা দেখতে পারি। এখন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। উদাহরণ ধরো, আমি প্রথমে তোমাকে বললাম একটা স্পেশাল যৌগের কথা যার নাম হচ্ছে বেনজিন। ওকে, এখন তুমি যদি বেনজিনের আণবিক সংকেতটা লিখতে চাও, হ্যাঁ, আমরা এখানে গাঠনিক সংকেতটা দেখতেছি না, সেটা আবার অন্য চ্যাপ্টারের জিনিস। সো আমরা চিন্তা করলাম শুধুমাত্র আমরা আণবিক সংকেতটাই দেখি। আণবিক সংকেত মানে কি? যৌগের মধ্যে কোন মৌল কতগুলো করে আছে সেটা প্রকাশ করার পদ্ধতি, তাই না? তাহলে আমি দেখতে পারি বেনজিনের মধ্যে কার্বন থাকে 6টা পরমাণু, হাইড্রোজেন থাকে 6টা পরমাণু। বুঝতে পারছি? কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, কিভাবে একটা আরেকটার সাথে যুক্ত আছে সেটা কিন্তু আমরা দেখতেছি না। বুঝতে পারছো? সেটা আবার অন্য জিনিস। যাই হোক, সো এখানে খেয়াল করে দেখো, আমি কিন্তু চাইলেই এই সংখ্যাগুলোকে কাটাকাটি করতে পারি, তাই না? দেখো তো, এই 6কে আমি 6 দিয়ে কাটতে পারি না? কাটাকাটি করলে কি থাকবে? 1 থাকবে, রাইট? তাহলে C1H1 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে CH, রাইট? তার মানে একটা কার্বনের জন্য একটা হাইড্রোজেন পরমাণু, এইটাই কিন্তু সরল অনুপাত। তার মানে যতগুলো সংখ্যা থাকবে, প্রকৃতপক্ষে যতগুলো করে পরমাণু থাকবে, তাকে যদি আমি একটা কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করতে পারি, কমন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তাহলে ভাগ করার পর যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের স্থূল সংকেত। তাহলে দেখো, এইটা ছিল আমাদের আণবিক সংকেত। ওকে, তাহলে আমি লিখে দিয়ে দেখো, এইটা ছিল আমাদের আণবিক সংকেত, এবং এইটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। তাহলে এটা হচ্ছে স্থূল সংকেত। তাহলে দুইটা পার্থক্য আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো তোমাদের আমি আরেকটু এক্সপ্লেন করে দিই। আরেকটু যদি ভালোভাবে বুঝতে চাই, আমি তোমাকে আরেকটা যৌগের এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করতেছি। ধরো সেটা হচ্ছে ইথাইন। আমরা সামনে দেখতে পারবো ইথাইনের সংকেতটা হচ্ছে, আণবিক সংকেত হচ্ছে C2H2, তাই না? তাহলে চিন্তা করে দেখো, এখানেও কিন্তু আমি 2 দিয়ে
সংখ্যাগুলোকে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে এখানেও কিন্তু 1 করে থাকবে, তাহলে C1H1, তাহলে এটাও কি চলে আসে CH। তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, একাধিক যৌগের স্থূল সংকেত কিন্তু সিমিলার হইতে পারে। হ্যাঁ, স্থূল সংকেত একাধিক যৌগের কিন্তু সিমিলার হইতে পারে, বাট আমরা দেখতে পারতেছি এখানে আণবিক সংকেত একটা ভিন্নতা আছে। বুঝতে পারছো? ওকে, কথাটা কি মনে থাকবে? আণবিক সংকেতও কিন্তু সেম হইতে পারে, সেই ক্ষেত্রে সমানুতার একটা কনসেপ্ট চলে আসে, সেটা আমরা এখন দেখতেছি না। এখন আমরা একটু সিম্পল ভাবে চিন্তা করি যে ভিন্ন ভিন্ন আণবিক সংকেত বিশিষ্ট যৌগের স্থূল সংকেত কিন্তু মিলে যাইতেই পারে। বুঝতে পারছো? তার মানে তুমি CH দেখলে যে সেটাকে বেনজিন বলে ফেলবা এমন কোনো কথা নাই, CH মানে যে সেটা ইথান এমন কোনো কথা নাই। এখানে আরেকটা স্টেপ আছে, কিভাবে হচ্ছে আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে যাইতে পারি। ঠিক আছে, তো এইগুলা জাস্ট আমাদের বেসিক কনসেপশন। এখনই কিন্তু আমরা সব পড়ে ফেললাম না, আমরা জাস্ট সংজ্ঞাটাকে একটু এক্সপ্লেন করে দিলাম তোমাকে। ঠিক আছে, আচ্ছা, আশা করি আমি বুঝতে পারছি। এবার আসো হচ্ছে শতকরা সংযুতি থেকে, আমরা যে গত ক্লাসে পড়ছিলাম শতকরা সংযুতি, সেখান থেকে আমি কিভাবে স্থূল সংকেতটা নির্ণয় করতে পারি। ওকে, স্থূল সংকেত নির্ণয় করার পর আণবিক সংকেত নির্ণয় করার কাজটা একদমই ইজি। তো আমাদের প্রথম কাজটা কি? শতকরা সংযুতি বা পার্সেন্টেজ কম্পোজিশন থেকে স্থূল সংকেত বের করা। যেটাকে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বলতে পারি। তোমরা যারা ইংলিশ ভার্সনে আসো তোমরা আসলে এগুলো ভালো বুঝবা আর কি। এবার আসলে হচ্ছে এখানে আমরা কি কি কাজ করব সেই কাজগুলোকে একটু নোট ডাউন করে ফেলবো। ঠিক আছে, এখন যেহেতু রুলস, আমি চেষ্টা করব এটা তোমাকে হচ্ছে একটা অঙ্কের মাধ্যমে বুঝাই দেওয়ার। ঠিক আছে, এখানে তো যদি হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো পয়েন্ট লিখে দিই তোমাদের, বা যতগুলো পয়েন্ট আসুক না কেন সবগুলো যদি এখন গড়ানে লিখে দিই ঢালাও ভাবে, তাহলে তোমরা বুঝবা না, তাই না? তো আমি কি করব, একটা অঙ্কের মাধ্যমে তোমাদের জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা, প্রথম স্টেপে কি থাকবে দেখো, প্রশ্নটাকে আমাকে পড়তে হবে। প্রশ্নের মধ্যে যদি শতকরা সংযুতি দেওয়া থাকে এবং সেখানে কি বলছে দেখো তো, এটার সংকেত বের করতে হবে, তাই না? মানে আমরা এখন যেহেতু স্থূল সংকেত পড়তেছি, আমরা স্থূল সংকেতটাই বের করব। তাহলে এখানে আমরা কি করব, এখানে যে ফর্মুলাগুলো লিখে দিব সেগুলো ফলো করব। ঠিক আছে, আচ্ছা, কোন যৌগের কার্বনের সংযুতি হচ্ছে 92.31% এবং হাইড্রোজেনের সংযুতি হচ্ছে 7.69%, সংকেত বের করতে বলছে। তো আমরা প্রথমে কিন্তু আমরা স্থূল সংকেতটাই বের করে দেখাবো তোমাদের। আচ্ছা, তো প্রথম কথা কি, এই যে প্রশ্নটা আমি পড়লাম, প্রশ্নটা পড়ে আমি কি বুঝলাম, আমাকে এই যে এখানে যে স্টেপগুলো আমি তোমাদের উল্লেখ করে দিব সেই অনুযায়ী আমাদের আগাতে হবে। আচ্ছা, তো প্রথম কাজটা কি দেখো, স্টেপ 1টা কি? স্টেপ 1 হচ্ছে যেই সব মৌলের শতকরা সংযুতি প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে তাদেরকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। ওকে, এটা আমাদের প্রথম স্টেপ। তাহলে মৌলসমূহের বা মৌলগুলোর শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর, মানে আপেক্ষিক পারমাণবিক ভর যেটা আমরা পড়ছিলাম সেটা দিয়ে ভাগ করব। পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। ওকে ভাই, বিষয়টা কি বুঝতে পারছি? তাহলে আসা হচ্ছে এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। দেখো, প্রথমে আছে এখানে কার্বন আর এখানে আছে হাইড্রোজেন, তাই না? তাহলে কার্বনের জন্য শতকরা পরিমাণটা কত বলা, 92.31, তাই না? 92.31%। হাইড্রোজেনের জন্য কত বলা, 7.69%। এখন আমি কি করব, এই ভ্যালুগুলোকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিব। আমরা চ্যাপ্টার 3 তে যেই পারমাণবিক ভর সম্পর্কে জানছিলাম সেই মানগুলো এখানে ইউজ হবে। কার্বনের জন্য এই মানটা হচ্ছে 12 এবং হাইড্রোজেনের জন্য এই মানটা কত বলতো, এই মানটা হচ্ছে 1। বুঝতে পারছি কি? আচ্ছা, এখন দেখো এইটাকে যদি আমি হিসাব করে ফেলি তাহলে এখানে কত মানটা পাওয়া যায় খেয়াল করে দেখো। তোমরা হচ্ছে আমার সাথে সাথে ক্যালকুলেশন করে ফেলো। এটা আসলে 7.6925, 69 এ ধরলাম, আর এটা আসলে 7.69। ওকে, বুঝতে পারছি তো? আচ্ছা, তাহলে আমাদের প্রথম স্টেপ শেষ। এরপর আমি কি করব, এখানে যতগুলো সংখ্যা পাওয়া যাবে তাদের মধ্যে আমি ক্ষুদ্রতম সংখ্যাটা চিহ্নিত করব এবং সেই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ দিব। বুঝতে পারছি? তাহলে আমি তোমাদের আগে একটু লিখে দিই, তারপর তোমাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, তাহলে আসো স্টেপ 2। তাহলে এই যে ভাগগুলো পাইলাম, এই ভাগফলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট যে সংখ্যাটা আর কি, এটা আমি খুঁজে বের করব, চিহ্নিত করব
এবং চিহ্নিত করার পর এই সংখ্যা দিয়ে আমি সবগুলোকে ভাগ দিব, ঠিক আছে? তাহলে স্টেপ 3 হবে এই ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে, হ্যাঁ মানে এই সংখ্যাটি দিয়ে সকল ভাগফলকে পুনরায় ভাগ করব। হ্যাঁ, সকল ভাগফলকে পুনরায় ভাগ করব। তাহলে আসো আমরা কথার সাথে একটু কাজে মিল রাখি। দেখো এখানে যেহেতু দুটো সংখ্যা সেম, তো এখানে তো ছোট সংখ্যা বের করার কোনো সুযোগই নেই, আমি যে কোনো একটা সংখ্যাই চিন্তা করতে পারি। তাহলে স্টেপ 2 শেষ। স্টেপ 3টা কি? এখানে যে সংখ্যাগুলো বের হইলো, হ্যাঁ এই সংখ্যাগুলোকে আমি কি করব? আমার সেই নির্বাচিত সংখ্যা দিয়ে ভাগ করব। বুঝতে পারছি? তাহলে আসো 7.69 এটাকে আমি কি করব? আমাদের 7.69 দিয়ে ভাগ দিব, এখানেও সেম সংখ্যা দিয়ে ভাগ দিব, তাই না? তাহলে খেয়াল করে দেখো এখানে কত আসলো? 1, আর এখানে কত আসলো? 1। বুঝতে পারছি তো? তাহলে এখানে যে সংখ্যাগুলো আসলো, তাই না, দেখছো এখানে কিন্তু পূর্ণ সংখ্যা আসছে। যদি পূর্ণ সংখ্যা না থাকে আমাদের নিকটতম পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু মিলে গেছে, সো এখানে কিন্তু আমাদের পরবর্তী স্টেপটা কিন্তু প্রযোজ্য হবে না। বাট যদি মিলে না যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? স্টেপ 4 এর দিকে তাকাতে হবে। স্টেপ 4 কি করতে হবে? প্রাপ্ত ভাগফলগুলো, হ্যাঁ স্টেপ 3 শেষে যে ভাগফলগুলো আমি পাবো, প্রাপ্ত ভাগফলগুলোকে নিকটতম পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। যদি প্রকাশ না হয় তাহলে প্রকাশ করে নিতে হবে। বুঝতে পারছি? এখন তুমি বলতে পারো ভাই এটা আমি কেমনে প্রকাশ করতে পারি, তাই না? এই জিনিসটা একটু এক্সপ্লেন করে দেন। আচ্ছা আসো আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। এই যে ধরো এখানে ধরো হচ্ছে আমাদের আসলো 1, ঠিক আছে, এখানে ধরো আসলো হচ্ছে 2.5, তাই না? তাহলে সেটা তো পূর্ণ সংখ্যা রইলো না। এখন আমি কি করতে পারি? পূর্ণ সংখ্যা আমাকে প্রকাশ করতে হবে স্টেপ 4 অনুযায়ী। তাহলে 2.5 মানে কি বলো? 5/2। তাহলে আমাকে 2 দিয়ে গুণ করলে 5 চলে আসে। তাহলে এই দুটো সংখ্যাকে আমি কি করব? 2 দিয়ে গুণ করব। এটা চলে আসবে হচ্ছে 2 × 1 মানে 2, এটা চলে আসবে হচ্ছে 2.5 × 2 মানে 5, তাই না? এই কাজটা আমরা এখানে করব, যদি এখানে করার প্রয়োজন হচ্ছে না আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি কথাটা। এরপর আসলে হচ্ছে পরবর্তীতে আমরা কি লিখতে পারি? স্টেপ 5, হ্যাঁ এই যে আমি যে পূর্ণ সংখ্যাগুলো এখানে দেখতে পারবো, ঠিক আছে, যে পূর্ণ সংখ্যাগুলো আমাদের এখানে দেখা যাবে, এই পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্থূল সংকেতের সরল অনুপাতের সংখ্যাগুলো। বুঝছো? তাহলে আমি যদি এই জিনিসটা তোমাদের একটু লিখে দিই, প্রাপ্ত পূর্ণ সংখ্যায় স্থূল সংকেতের সরল অনুপাতের সংখ্যা, হ্যাঁ সরল অনুপাতের সংখ্যা। তার মানে কি? এই যে আমি এখানে 1 1 পাইলাম পূর্ণ সংখ্যাগুলো, এইটাই কিন্তু আমরা যে স্থূল সংকেত চিন্তা করতেছি না তার হচ্ছে প্রকাশটা। খেয়াল করে দেখো এখানে যেমন দেখতে পারতেছিলাম না, CH মানে কি বলতো? কার্বন একটা, হাইড্রোজেন একটা। এই সংখ্যাগুলো হচ্ছে মিললে আমরা এখন নির্ণয় করে ফেলছি। বুঝছো? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। তাহলে এখন বলবা কি? সুতরাং নির্ণয় স্থূল সংকেত। খেয়াল করে দেখো কার্বনের জন্য কত আসলো? 1, হাইড্রোজেনের জন্য কত আসলো? 1। তাহলে বলে দিবা নির্ণয় স্থূল সংকেত হচ্ছে কার্বনের জন্য 1 আর হাইড্রোজেনের জন্য 1। অবশ্যই এটাকে আমরা কি করব? আর একটু সুন্দর ফরম্যাটে প্রকাশ করার চেষ্টা করব। যদি 1 থাকে, 1 থাকলে লেখার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছো? তাহলে 1 কে তুমি ইগনোর করে লিখে দাও CH। এইটাই হচ্ছে আমাদের সেই স্থূল সংকেত। ওকে, বুঝতে পারছি তাহলে? আচ্ছা তাহলে আশা করি ভাই আমরা এই অঙ্কটা বুঝতে পারলাম। এবার চলো আসো আমরা সামনে আরেকটা অঙ্ক দেখি প্র্যাকটিসের জন্য। তাহলে আমরা মানে ফর্মুলাগুলোকে বা স্টেপগুলোকে আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো, আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো। হ্যাঁ আচ্ছা দেখি, কোন যৌগের মৌলসমূহের শতকরা সংযুতি হাইড্রোজেনের জন্য বলা, সালফারের জন্য বলা এবং অক্সিজেনের জন্য বলা, স্থূল সংকেত বের করতে বলছে। আচ্ছা এখন আমরা কি করব? এখানে একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করব। খেয়াল করে দেখো প্রথম স্টেপটা কি ছিল, আমি প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করব কোন চ্যাপ্টারের কোন টপিকের আসলে অঙ্কটা আসছে, তাই না? তো এখন যেহেতু আমরা বুঝতেই পারতেছি শতকরা সংযুতি দেওয়া আছে, স্থূল সংকেত বের করতে বলছে,
তাহলে আমরা যে টপিকটা পড়তেছি সেই টপিকের অঙ্ক। আচ্ছা, খুব ভালো কথা। এরপর আসা হচ্ছে যতগুলো মৌল আছে সবগুলা কি শতকরা সংযুতি দেওয়া আছে? একটু খেয়াল করি তো। হাইড্রোজেনের জন্য দেওয়া আছে, ওকে, সালফারের জন্য দেওয়া আছে, বাট অক্সিজেনের জন্য দেওয়া নাই। তাহলে অক্সিজেনের জন্য আমরা কিভাবে হচ্ছে শতকরা সংযুতিটা বের করতে পারি? খেয়াল করে দেখো, আমি তোমাদের আরেকবার একটু বলে দিচ্ছি। হাইড্রোজেনের জন্য দেওয়া আছে সেটা কত? 2.04। সালফারের জন্য দেওয়া আছে সেটা হচ্ছে 32.65। ওকে, আর অক্সিজেনটা কত সেটা কিন্তু আমাকে বলে নাই। এটা আমি কেমনে বের করতে পারি? আমরা কিন্তু একটা কথা গত ক্লাসে বলছিলাম, শতকরা সংযুতি মানে হচ্ছে 100-র মধ্যে হিসাব। তাহলে সবগুলা সংযুতিকে যদি আমি যোগ করি কত পাবো বলো? 100 পাবো, তাই না? তার মানে সবগুলা সমষ্টি হবে 100। বুঝতে পারছো? তাহলে আমরা চিন্তা করতেই পারি এই যোগফলটাকে যদি আমি 100 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি অক্সিজেনটা পাবো, রাইট? তাহলে চিন্তা করে দেখো, এখানে তুমি এটা বলতেই পারো সবগুলা মিলে যেহেতু 100, সো 100 থেকে যদি আমি এই দুইটা যোগফলটাকে বাদ করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমি অক্সিজেন পাবো। বলা সম্ভব? তাহলে এই কাজটা করে দাও। তাহলে -2.04 প্লাসে মাইনাসে -32.65। হ্যাঁ, এটা তুমি ক্যালকুলেটরে করে নিতে পারবা। ওকে, তাহলে এটা করলে যে কত পরিমাণটা আসে একটু খেয়াল করে দেখো। আমি যদি হিসাব করে নেই, (65.31). হ্যাঁ, 65.31। এটা হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুতি। এভাবে কিন্তু পরীক্ষা দিয়ে দেয়। এবার হচ্ছে প্রথম স্টেপ, মানে আমাদের যে লিখে দেওয়া স্টেপগুলো ছিল, এই প্রথম স্টেপ আমরা কি করতাম? এদেরকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিতাম। তাহলে ওর জন্য হাইড্রোজেনের জন্য মানটা কত? 1। সালফারের জন্য মানটা কত বলতো? 32। আর অক্সিজেনের জন্য মানটা হচ্ছে 16, তাই না? বিষয়টা এরকম না? আচ্ছা, তাহলে দেখো এই মানটা কত আসে? 2.04, তাই না? এই মানটা আসবে মোটামুটি রাফলি 1.02। তুমি হিসাব করে দেখতে পারো। আর এই যে মানটা, এই মানটা আসবে হচ্ছে 4.08। হ্যাঁ, হিসাব করে নিছি আমরা আর কি। তাহলে খেয়াল করে দেখো এই মানগুলো কিন্তু চলে আসলো। এরপর স্টেপটা কি? এর মধ্যে যেই সংখ্যাগুলো আসছে, তাই না, এদের মধ্যে থেকে এখন আমাকে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। আগের অঙ্কে দুইটা সংখ্যাই সেম ছিল, সো ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে এত টেনশন করতে হয় নাই। বাট দেখো এখানে তিনটা সংখ্যা এখন তিনটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে আর কি, তাই না? এই তিনটার মধ্যে এখন আমাকে কি করতে হবে? সবচেয়ে ছোট যেটা সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। বলো এখন সবচেয়ে ছোট কোনটা হবে? এই যে 1.02, তাই না? তাহলে আমি কি করব? এই সংখ্যাগুলোকে এখন আমরা 1.02 দিয়ে ভাগ করে নিব। 1.02, 1.02, 1.02। ওকে, এই কাজটা আমরা এখন করে নিব। আচ্ছা, তাহলে দেখো এখানে পাওয়া যাচ্ছে 2, এখানে পাওয়া যাবে হচ্ছে 1, আর এখানে পাওয়া যাবে হচ্ছে 4, তাই না? আমি পূর্ণ সংখ্যাগুলো পেয়ে গেছি। এখানে তো সবাই পূর্ণ সংখ্যা, দশমিক ফশমিক কিছু নাই। তাহলে এখন আমি কি করব? ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে সরল অনুপাত আকারে প্রকাশ করা, তাই না? তাহলে তুমি বলবা, এখানে আমি না দেখাই, এখানে বলি, সুতরাং নির্ণয় স্থূল সংকেত কি হবে? হাইড্রোজেন 2টা, সালফার 1টা, অক্সিজেন 4টা, তাই না? দেখো তো, হাইড্রোজেন 2, সালফার 1, অক্সিজেন 4। ওকে, তাহলে এখানে সালফারের একটা বাদ দিয়ে দাও, মানে একটা লেখার দরকার নাই। কি চলে আসবে? H2SO4। এটাই হচ্ছে আমাদের সেই স্থূল সংকেত। বুঝতে পারছো তো? আশা করি এটা আমাদের ক্লিয়ার। ঠিক আছে, এবার চলে আসো, আমরা সামনে যাই। এই প্রশ্নে কি বলা হয়েছে দেখি। একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল 3 গ্রাম কার্বন পরমাণু এবং 8 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। সেই যৌগের স্থূল সংকেত আমাকে বের করতে হবে। আমি চিন্তা করব, যেহেতু এখানে কার্বন আর অক্সিজেন বাদে অন্য কিছু নাই, তাহলে আমি চিন্তা করব যৌগের মধ্যে শুধু কার্বন আর অক্সিজেনই আছে। বুঝতে পারছো তো? আচ্ছা, খুব ভালো কথা। এইবার আমরা কি করব? একটু ঐকিক নিয়ম করার চেষ্টা করব, তাই না? এখানে দেখো তো ভাইয়া, আগের অঙ্কের সাথে এই অঙ্কে কি বৈসাদৃশ্য আছে বলতো? কি অমিল আছে? আগে দেওয়া ছিল শতকরা সংযুতি। শতকরা সংযুতি মানে কি ছিল বলতো? 100 গ্রাম যদি যৌগের ভর হয়, তার মধ্যে এই মূলটা কত গ্রাম থাকে, সেরকম না? বুঝতে পারছো তো? 100 গ্রামের হিসাব। এখন এই অঙ্কের ক্ষেত্রে সেটা আর 100 গ্রামের হিসাব থাকবে না। এটা কত গ্রামের হিসাব হয়ে যাবে? একটু চিন্তা করে দেখো। কার্বন আছে 3 গ্রাম এবং হাইড্রোজেন আছে কত? 8 গ্রাম, তাই না? তাহলে 3 আর 8 মিলে কত হবে? 11। তাহলে এখন আর 100-র হিসাব নাই, এখন কিন্তু 11-র হিসাব চলে আসছে। বুঝতে পারছো? কথাই ক্লিয়ার? তাহলে যদি শতকরা সংযুতি না বলে এইভাবে বলে দেয়, তুমি সবগুলোকে যোগ করে একটা অণুর ভর চিন্তা করবা। ঠিক আছে? তাহলে বলবা
এখানে যৌগটির ভর কার্বন ছিল 3 গ্রাম এবং হাইড্রোজেন 3 গ্রাম, তাই না? তাহলে এত গ্রাম which is equal to 11 গ্রাম। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখানে ঐকিক নিয়মটা অ্যাপ্লাই করা শুরু করব, তাই না? আমরা শতকরা সংযুতির ফর্মুলাটা যেভাবে বের করা শিখছিলাম, তাই না, সেটা তো ঐকিক নিয়মে ছিল, সেখানে আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমি বলতে পারি কি, কার্বনের জন্য বলা যায় কি 11 গ্রাম যৌগে কার্বন আছে কত গ্রাম, 3 গ্রাম, তাই না? এরকম বিষয়টা। তাহলে এখন আসা হচ্ছে একবার শতকরা সংযোগে চলে যাই, তাহলে 100 গ্রামের মধ্যে চলে আসি। তাহলে 100 গ্রামের জন্য বিষয়টা কিরকম আসে, 3 × 100/11 এত গ্রাম, তাই না? বিষয়টা কি এরকম না? আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো, ঠিক আছে? কঠিন কিন্তু কিছু না, তোমরা হচ্ছে কঠিন করে চিন্তা করবে না, সহজ করে চিন্তা করবা। 27.27, হ্যাঁ, এইটাই কিন্তু আমাদের শতকরা সংযুতি। এই যৌগে 100 গ্রামে কার্বন কতটুকু থাকে বলো, 27 পয়েন্ট সামথিং। ওকে, তাহলে একই নিয়মে আমরা কি করব, অক্সিজেনটাকেও বের করব, ঠিক আছে? আমি মনে হয় হাইড্রোজেন বলছিলাম, আসলে হাইড্রোজেন হবে না, কি হবে বলো তো, অক্সিজেন হবে, তাই না? তাহলে তুমি অক্সিজেনের জন্য বের করো, তাহলে বলবা এটা তো হইলো, তাই না? এবং এখন এখানে কি করবা, বলবা সুতরাং একইভাবে তোমাকে আবার পুনরায় এই ঐকিক নিয়মটা না করে দেখালেও কিন্তু চলবে, বুঝছো? একবার করলেই এনাফ। তুমি যদি ফরম্যাটটা ধরতে পারো তাহলে বারবার রিপিট করার প্রয়োজন নাই। বলবা কি, একইভাবে অক্সিজেনের জন্য শতকরা সংযুতিটা কত আসে বাংলায় লিখে নিও। দেখো তো এখানে পরমাণুর ভর ইন্টু 100 যৌগের ভর, ফরম্যাটটা এরকম না, এরকম কিন্তু। তাহলে অক্সিজেনের জন্য সেই ভরটা ছিল 8, তাহলে 8 × 100 / যৌগের ভর এত %, তাই না? তাহলে 800/11 72.72। ওকে, তুমি এটাকে 73 চিন্তা করতে পারো, ঠিক আছে? 73 তুমি চিন্তা করতে পারো, হ্যাঁ, যোগ দিলে যাতে 100 আসে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সেই শতকরা সংযুতি। এখন যেহেতু আমরা শতকরা সংযুতি বের করে ফেলছি, সংকেতটা বের করা সম্ভব হবে না? সংকেতটা কিন্তু এখন বের করা সম্ভব। তাহলে আসলে একদম ফার্স্ট আমরা হিসাব করে ফেলবো এখন, যেহেতু আমরা ফরম্যাটটা এখন জানি কিভাবে কি করতে হবে, একদম দ্রুত আমরা হিসাব করব। কার্বনটা আমি কত পেয়েছিলাম, 27.27 এত %, আর অক্সিজেনটা কত পেয়েছিলাম, 72.73%। এরকম। আচ্ছা, এরপর আমি কি করব, এদেরকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ দিব, তাই না? আচ্ছা, দিলাম। এবার আসে হচ্ছে সংখ্যাগুলো কত আসে দেখার চেষ্টা করি। 2.27। আচ্ছা, আর এখানে কত আসবে, 4.54, তাই না? এবার বলো এই দুটার মধ্যে ছোট কোনটা, এইটা। তাহলে এই সংখ্যা দিয়ে আমি কি করব, দুই সেটকে ভাগ করব। 2.27 এটাকে আমরা 2.27 দিয়ে ভাগ করব। আচ্ছা, আসো, তো এটাকে তো আসবে 1, আর এখানে কত আসে 2.00 সামথিং, মানে তুমি 2 ধরতে পারো, তাই না? তাহলে দেখো কার্বন আছে একটা, অক্সিজেন আছে কয়টা, দুইটা। সুতরাং তুমি বলতে পারো স্থূল সংকেতটা কত আসবে, কার্বন হচ্ছে একটা, অক্সিজেন হচ্ছে দুইটা, সরাসরি বলতে হবে, তাই না? CO2। ঠিক আছে, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি, খুব সিম্পল কিন্তু। হ্যাঁ, তো নতুন কিন্তু কোনো নিয়ম নাই, একই নিয়ম আমরা বারবার অঙ্ক করব। তো এখন তোমাদের একটা বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, দেখো দুইটা মানে হাইড্রোজেন অক্সিজেন দেওয়া, দুইটাই শতকরা সংযুতি দেওয়া, তুমি এখানে স্থূল সংকেতটা নির্ণয় করবা, পারবা আশা করি। এবার আসা হচ্ছে পরেরটা দেখি কি বলছে। দেখো শতকরা সংযুতি থেকে এখন আমরা আণবিক সংকেতটা বের করব, ঠিক আছে? স্থূল সংকেতটা কতটা হবে হচ্ছে আণবিক সংকেত। মনে রাখবো যে যদি আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে চাই, অথবা যদি আমরা শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয় করতে চাই, যেভাবেই করতে চাই না কেন, অবশ্যই সেখানে আণবিক ভর বা মোলার ভরটা দেওয়া থাকতেই হবে, বুঝছো? তাহলে আণবিক ভর যদি আমাকে না বলে দেয়, এটা যদি আমার কাছে না থাকে, আমি কিন্তু কখনোই আণবিক সংকেতটা বের করতে পারবো না, অবশ্যই এটা মাথায় রাখি। আচ্ছা, এখন এখানে প্রশ্নের মধ্যে কি বলা, আমাদের CH স্থূল সংকেতটা দেওয়া, অথবা তোমাকে প্রশ্নের মধ্যে শতকরা সংযুতিটা দেওয়া থাকতে পারে। হ্যাঁ, যেমন ধরো আমরা কিন্তু প্রথম যে অঙ্কটা করছিলাম সেটা কিন্তু CH নির্ণয়ের অঙ্ক ছিল, তাই না?
এইভাবে তোমাকে স্টেটমেন্টটা বলে দিতে পারে। দেখো কার্বনের সংযুতি হচ্ছে এত, হাইড্রোজেনের সংযুতি হচ্ছে এত, আণবিক ভর হচ্ছে 78। তো স্টেটমেন্ট আমি তোমাকে যাই বলি না কেন, অঙ্ক কিন্তু চেঞ্জ হচ্ছে না, বুঝছো? অঙ্ক কিন্তু একই নিয়মের থাকবে। ওকে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? খুব ভালো কথা। এখন খেয়াল করে দেখো, আমরা যদি আণবিক সংকেতটা বের করতে চাই, তাহলে আমরা ধরে নিব যে আণবিক সংকেতের সাথে স্থূল সংকেতে কিন্তু একটা সম্পর্ক আছে, তাই না? এভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে বলবো, ধরি আণবিক সংকেতটা কি হবে? স্থূল সংকেতের n গুণ। হ্যাঁ, আণবিক সংকেতটা হবে স্থূল সংকেতের n গুণ। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, তাই না? তো আমরা কিন্তু স্থূল সংকেত নির্ণয় করার সময় কি পড়ছিলাম দেখো তো, 5টা স্টেপ পড়ছিলাম, তাই না? তো আমি যদি এখন আণবিক সংকেত এখানে নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমি স্টেপ 6 আকারে লাস্ট একটা শর্ত পড়তে পারি। হ্যাঁ, যদি আমরা আণবিক সংকেত নির্ণয় করতে চাই, তাহলে আণবিক সংকেতটা কি হবে? স্থূল সংকেতের n গুণিতক হয়, বুঝছো? আণবিক সংকেত সর্বদাই স্থূল সংকেতের পূর্ণ সাংখ্যিক গুণিতক হবে। হ্যাঁ, পূর্ণ সাংখ্যিক গুণিতক হবে। এটা পূর্ণ সংখ্যা দিয়ে স্থূল সংকেতকে যদি আমি গুণ করি, তাহলে আমি কি পাবো? আণবিক সংকেত পেয়ে যাব। তাহলে চিন্তা করলাম সেই স্থূল সংকেত মানে সেই পূর্ণ সাংখ্যিক গুণিতকটা এখানে কত? n। ওকে, আচ্ছা, এখন দেখো তো স্থূল সংকেতটা কত বলা? CH। তাহলে আমি চিন্তা করলাম CH এর সাথে কত আছে? n আছে, মানে nটা কার্বন nটা হাইড্রোজেন, এরকম চিন্তাটা। তাহলে আমাকে বলো এখানে তাহলে আণবিক ভরটা কত আসবে? সুতরাং আণবিক ভর কার্বনের জন্য আসে হচ্ছে 12, হাইড্রোজেনের জন্য 1, বাট এরা তো আছে n সংখ্যক, তাই না? তাহলে সংখ্যাটা কত আসলো বলো? 13n। তাহলে আণবিক ভরটা কত আসে? সংকেত থেকে আমি বুঝতে পারলাম 13n। বাট দেখো এখানে প্রশ্নের মধ্যে আণবিক ভরটা বলা কত? 78। তাহলে বলা যায় না 78ই আসলে 13n, তাই না? 13n বলাই যায়। তা বলবা সুতরাং প্রশ্ন মতে 13n ইকুয়াল টু 78। এখান থেকে আমি বলতে পারি কি n ইকুয়াল টু 78/13, তাই না? which is equal to 6, তাই না? তাহলে দেখো তুমি যদি এখন এখানে 6 বসায় দাও, তাহলে তোমার কাজ শেষ। তাহলে বলবা সুতরাং যৌগটির আণবিক সংকেত হবে CH হোল 6, তার মানে C6H6, তাই না? এইটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে ভাই, বুঝতে পারছি বিষয়টা? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, তো চলো আমরা পরের টপিকে চলে যাই। সেটা হচ্ছে আণবিক সংকেত থেকে কিভাবে আমরা স্থূল সংকেতটা বের করতে পারি। এই অঙ্কে আমরা কি দেখছিলাম? এই অঙ্কে আমরা দেখছিলাম হচ্ছে স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক সংকেতটা বের করা যায়। তো দেখো ভাইয়া, এই যে টপিকটা, এটা কিন্তু নতুন কোনো টপিক না বা কঠিন কোনো টপিক না, এটা কিন্তু একদম শুরুতে আমরা পড়ে ফেলছিলাম, তাই না? কোথায় পড়ছিলাম বলতো? যখন হচ্ছে আমরা এই সংজ্ঞাটাকে, ডেফিনেশনটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম। দেখো উপরে আমরা লিখছিলাম কি? আণবিক সংকেত, নিচে আমরা লিখছিলাম কি? স্থূল সংকেত। দেখো তো আমি কোন প্রসেসটা এখানে অ্যাপ্লাই করছি। যদি কমন কোনো সংখ্যা দিয়ে, কমন কোনো ফ্যাক্টর দিয়ে ভাগ করা যায়, সে ভাগ করলে যা থাকে সেটাই হচ্ছে স্থূল সংকেত, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের এখানে কাজ। আমি তোমাদের জাস্ট একটু এক্সট্রা করে উল্লেখ করে দিচ্ছি যাতে তোমরা কনফিউজ না হও। তাহলে বলবা আমি কি করব, এখানে আমাদের ফর্মুলাটা কিরকম বলো তো? আণবিক সংকেতে পরমাণুর সংখ্যাগুলোকে যদি কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করা যায়, ভাগ করা হয়, তবে অবশিষ্ট সংকেতই হবে স্থূল সংকেত। হ্যাঁ, অবশিষ্ট সংকেতই হচ্ছে স্থূল সংকেত। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল তো আমরা অলরেডি নিয়েছি, তোমাদের জন্য আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি তোমাদের বললাম হচ্ছে, এটা বললাম, হ্যাঁ,
N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। দেখো তো এখানে কমন সংখ্যা আছে না, মানে কমন সংখ্যা দিয়ে কি ভাগ করা যায় কিনা? দুটো সংখ্যা তো সেম না, ওকে, বাট দুইটা সংখ্যাকে একটা কমন সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব। সেটা কত? 2। আমি 2কে যদি 2 দিয়ে ভাগ করি, এখানে থাকে হচ্ছে 1, তাই না? 4কে 2 দিয়ে ভাগ করে থাকবে হচ্ছে 2, 1 থাকলে লেখার দরকার নেই, তাহলে NO2। তাহলে এটা হবে আণবিক সংকেত আর এটা হবে স্থূল সংকেত, তাই না? আচ্ছা, আরো আসো আমরা এক্সাম্পল দেখি। ক্যালসিয়াম কার্বনেট, দেখো তো এখানে ক্যালসিয়াম আছে একটা, কার্বন আছে একটা, অক্সিজেন আছে 3টা। তাহলে কি কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব? তুমি বলতে পারো 1 দিয়ে ভাগ করা সম্ভব, বাট 1 দিয়ে ভাগ করা যে কথা, না করা তো একই কথা, তাই না? তাহলে এখানে ভাগ করার কোনো প্রয়োজনই নেই, বুঝতে পারছি তো? আমি এখানে কোনো ভাগ করব না। তার মানে এই ক্ষেত্রে স্থূল সংকেত যা, আণবিক সংকেত তাই। তার মানে একটা যৌগের স্থূল সংকেত আণবিক সংকেত কিন্তু মিলে যাইতে পারে, ওটা কিন্তু কোনো সমস্যা না, ঠিক আছে? যদি আমি কমন কোনো সংখ্যা না পাই, এক বাদে যদি কমন কোনো সংখ্যা না থাকে, কমন কোনো ফ্যাক্টর না থাকে, সেই ক্ষেত্রে আণবিক সংকেত আর স্থূল সংকেত কিন্তু সেম চলে আসবে। যেমন আমরা দেখছিলাম কি, আমরা কিন্তু আজকে দেখছিলাম H2SO4, H2SO4, তাই না? তাহলে দেখো হাইড্রোজেন 2, সালফার 1, অক্সিজেন 4। তুমি বলতে পারো ভাই 2 দিয়েও তো আমি এই 2কে কাটাকাটি করতে পারি, এই 4কে কাটাকাটি করতে পারি, তাই না? বাট মাথায় রাখতে হবে এটা কিন্তু তুমি লসাগু নির্ণয় করতেছো না, হ্যাঁ? সবগুলো সংখ্যাকে আমাকে ভাগ করতে হবে। যদি ভাগ করতে না পারি তাহলে হচ্ছে এটার মধ্যে টাচ করা যাবে না, ঠিক আছে? ভাগ করলে সবগুলোকে করতে হবে। সো এটা স্থূল সংকেত যা, আণবিক সংকেত তাই। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি তোমরা পড়াগুলো ধরতে পারছো। ইনশাআল্লাহ সামনে নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।